নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো করোনায় আরো 218 জনের মৃত্যু, জানাবো গত 24 ঘন্টার করোনা পরিস্থিতি। এরপরে রয়েছে জিজ্ঞাসাবাদে যেসব বিস্ফোরক তথ্য দিলেন হেলেনা জাহাঙ্গীর, রয়েছে সম্মানিত ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিতেন হেলেনা জাহাঙ্গীর, জানিয়েছে র্যাব। থাকছে দুর্নীতিবাজদের দল বিএনপি এখন অপপ্রচার পার্টি, মন্তব্য ওবায়দুল কাদেরের। এছাড়া রয়েছে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ 4 সন্ত্রাসী আটক, এবং সবশেষে জানাবো এভাবে শিল্প কারখানা খুলে দেওয়া শ্রমজীবী মানুষের সাথে তামাশা, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। করোনায় আরো 218 জনের মৃত্যু। করোনা ভাইরাস সংক্রমণে গত 24 ঘন্টায় দেশে আরো 218 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 9,369 জন। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় আজ করোনায় নতুন রোগীর সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে। অবশ্য নতুন রোগী কমলেও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার প্রায় আগের দিনের মতো 30% উপরেই আছে। আগের দিনের তুলনায় পরীক্ষার সংখ্যা কমে যাওয়ায় আজ নতুন রোগী শনাক্ত কমেছে। গত 24 ঘন্টায় মোট 30,980 জনের নমুনা পরীক্ষা করা হয়। রোগী শনাক্তের হার 30.24%। আগের দিন মোট নমুনা পরীক্ষা করা হয়েছিল 45,044 জনের। ওই সময় রোগী শনাক্ত হয়েছিল 13,862 জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল 30.77%। করোনায় মৃত্যু হয়েছিল 212 জনের। জিজ্ঞাসাবাদে যেসব বিস্ফোরক তথ্য দিলেন হেলেনা জাহাঙ্গীর। আওয়ামী চাকুরিজীবী লীগ নামে একটি সংগঠনের পোস্টারকে ঘিরে বিতর্কে আসার পর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির পদ খোয়ালেন আলোচিত সমালোচিত রাজনীতিবিদ ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। র্যাবের হাতে গ্রেফতার হয়ে গুলশান থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 3 দিনের রিমান্ডে রয়েছেন। শুক্রবার রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে র্যাব বাদী হয়ে 2টি মামলা দায়ের করে। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে 3 দিনের জিজ্ঞাসাবাদের প্রথম দিনেই মুখ খুলতে শুরু করেছেন হেলেনা। তিনি বেশ কিছু বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। বিতর্কিত এই ব্যবসায়ী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রথমে সখ্যতা গড়ে পরবর্তীতে ব্ল্যাকমেইল করতেন বলে জানা গেছে। এরপর ভিকটিমদের কাছ থেকে টাকা আদায় করতেন। শনিবার দুপুরে উত্তরা র্যাব সদর দপ্তরের সাংবাদিকদের র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমোইন বলেন, ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে টাকা আদায় করার তথ্য আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। র্যাব কর্মকর্তা বলেন, হেলেনা সুনির্দিষ্ট একজন ব্যক্তির জন্য থেমে থাকেননি। প্রতিনিয়ত বিভিন্ন লোকজনের সঙ্গে পরিচয় ঘটেছে তার। উদ্দেশ্য হাসিলের জন্য যাকেই প্রয়োজন হয়েছে তাকে তিনি ঘায়েল করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলেছেন এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন উদ্দেশ্য হাসিলের জন্য। আমাদের মামলার কারণ এটাই, তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন যা তাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে। জনগণের মধ্যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। মঈন বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন এই মামলাটির র্যাব তদন্ত করবে তাহলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা আবেদন করব, তবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর ভিত্তি করে হবে। তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরের স্বামী 1990 সাল থেকে গার্মেন্টসে চাকরি করতেন। পরবর্তীতে বিভিন্ন সময় অন্যদের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা শুরু করে এখন পর্যন্ত 5টি প্রতিষ্ঠানের মালিক তিনি। আমরা জানতে পেরেছি গত 2 বছরে বিভিন্ন মাধ্যম এবং টেলিভিশনে চাকরি দেওয়ার কথা বলে, এজেন্সি দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন পরিমাণ টাকা আদায় করতেন হেলেনা। এসব তার অফিস স্টাফদের উপর চাপিয়েছেন। বাসা এবং অফিস থেকে যে পরিমাণ ভাউচার পাওয়া গেছে তা এখনো পর্যালোচনা করা হচ্ছে। জয়যাত্রা টেলিভিশনের আইডি কার্ড ব্যবহার করে অনেক প্রতিনিধিও এই চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে আমরা জানতে পেরেছি। মঈন আরো বলেন, হেলেনা জাহাঙ্গীর আমাদেরকে জানিয়েছেন তার 15 থেকে 16টি ফ্ল্যাট রয়েছে। এছাড়া বেশ কয়েকটি ফাউন্ডেশনের সঙ্গে তিনি জড়িত। বিভিন্ন সময় চাঁদাবাজি কিংবা ব্ল্যাকমেইল করে আদায় করা টাকাগুলো তিনি ফাউন্ডেশনে কাজে লাগাতেন। সুনামগঞ্জে তিনি ত্রাণ বিতরণ করায় স্থানীয়রা তাকে পল্লীমাতা উপাধি দিয়েছেন। ফাউন্ডেশনের নামে প্রবাসীদের কাছ থেকে অনেক টাকা এনেছেন। এগুলো কি কাজে ব্যবহার করা হয়েছে সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এছাড়া জিজ্ঞাসাবাদে ফ্ল্যাট কিংবা গাড়ির সংখ্যা কতগুলো সে বিষয়ে প্রকৃত কোনো তথ্য আমাদের দিতে পারেননি হেলেনা। কখনো 6টি গাড়ি, কখনো 8টি গাড়ির কথা বলেছেন। এসব বিষয়ে যারা তদন্ত করবেন তারা খতিয়ে দেখবেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই দিবাগত রাতে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে দীর্ঘ প্রায় ৪ ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকি-টকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার দেখায়। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করে র্যাব। দুর্নীতিবাজদের দল বিএনপি এখন অপপ্রচার পার্টি, মন্তব্য ওবায়দুল কাদেরের। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিএনপি এখন অপপ্রচার পার্টিতে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত চট্টগ্রামে করোনা রোগী ও মরদেহ পরিবহনের জন্য গাউসিয়া কমিটির কাছে অ্যাম্বুলেন্স হস্তান্তর এবং করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন অপপ্রচার পার্টিতে রূপ নিয়েছে। তারা অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর অক্ষমতা ঢাকতে মিথ্যাচার আর সরকারের বিরুদ্ধে অব্যাহত বিষোদ্গারকেই হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। বিএনপির ভীষণ ছিল ক্ষমতার বিকল্প কেন্দ্র হাওয়া ভবন তৈরি করে চাঁদাবাজি আর লুটপাট করা। বিএনপি তাদের সংবিধান থেকে ৭ ধারা বাদ দিয়ে প্রমাণ করেছে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের সংগঠন হচ্ছে বিএনপি, যোগ করেন সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি নিয়ে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দলটির মুখরোচক কথার নৈতিক মানদণ্ড নিয়েও মানুষ পরিহাস করে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যকরী সদস্য রিয়াজুল কবির কাউসার ও সৈয়দ আব্দুল আউয়াল শামীম এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা। সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক। রাঙামাটির লংগদুতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৪ ইউপিডিএফ সদস্য আটক হয়েছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টায় সেনাবাহিনীর একটি টহল দল লংগদু উপজেলার ছোট কাট্টালী এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ দলের ৪ জন চাঁদা কালেক্টরকে অস্ত্রসহ আটক করে। আটককৃতরা হলেন সুরেন চাকমা, অন্নাশন চাকমা, অনিল চাকমা এবং সাইমন চাকমা। আটককৃতদের কাছ থেকে একটি AK-22 রাইফেল, ৭৭ রাউন্ড গুলি, একটি অস্ত্রের ম্যাগাজিন, একটি ওয়াকি-টকি সেট, একটি সোলার চার্জার, চাঁদা আদায়ের রসিদ বই, ৪টি মোবাইল সেট, একটি হাতঘড়ি, একটি ভুয়া আইডি কার্ড, রাষ্ট্রবিরোধী স্লোগান সংবলিত ব্যানার, নগদ ৩৬,৫৯২ টাকা এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে রাঙামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিলেন। এসব সন্ত্রাসীরা ইউপিডিএফ দলের সশস্ত্র শাখায় সক্রিয় সদস্য বলে জানা গেছে। আটকদের ব্যাপারে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এভাবে শিল্প কারখানা খুলে দেয়া শ্রমজীবী মানুষের সাথে তামাশা, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। লকডাউনের মধ্যে গণপরিবহন বন্ধ রেখে শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে এ ধরনের সিদ্ধান্ত দেশকে এক ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেবে। আজ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেছেন মাহমুদুর রহমান মান্না। ডাকসুর ২ বারের ভিপি বলেন, সরকার একটি বিশেষ মহলকে সন্তুষ্ট করতে দেশের কোটি কোটি মানুষকে সংক্রমণের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণার পর সারা দেশ থেকে অর্ধ কোটিরও বেশি শ্রমিক, কর্মজীবী শত শত মাইল পথ পায়ে হেঁটে ছোট যানবাহনে গাদাগাদি করে ১০ থেকে ১৫ গুণ ভাড়া দিয়ে ঢাকার পথে রওনা দিয়েছে। ফেরিঘাটগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে। ফেরিতে মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। এতে একদিকে এই অসহায় শ্রমজীবী মানুষদের সীমাহীন ভোগান্তি সইতে হচ্ছে, অন্যদিকে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। মান্না বলেন, শ্রমিকদের ভ্যাকসিন নিশ্চিত না করে গণপরিবহন না খুলে এভাবে শিল্প কারখানা খুলে দেওয়া দেশের শ্রমজীবী মানুষের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। তাই তারা জনগণের জীবন মৃত্যু ভোগান্তি কোনো কিছুর তোয়াক্কা করে না। গরিব অসহায় মেহনতি মানুষদের তারা মানুষই মনে করে না। অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখাই তাদের একমাত্র লক্ষ্য। তারা এক এক সময় এক এক রকম ঘোষণা দিয়ে মানুষকে কেবল ভোগান্তিতে ফেলতে পারে। আগামী ৭ দিনের মধ্যে কর্মক্ষেত্রে ফেরা সকল শ্রমিকের ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানান জাতীয় ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা। ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ। ৪ মাসের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাড়িতে দুর্বৃত্তরা আবার আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আল মামুনের অভিযোগ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম এ ঘটনার জন্য দায়ী, তবে সৈয়দ নজরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন। আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাড়ির আসবাব পুড়ে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় নেতাকর্মীরা বলেন, এর আগে গত ২৮ মার্চের সহিংসতার সময় আল মামুন সরকারের এই বাসভবন বাগানবাড়ি এলাকায় তার শ্বশুরবাড়ি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে থাকা ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হেফাজত ইসলামের কর্মী সমর্থকেরা। এরপর থেকে আল মামুন সরকার ও তার পরিবারের সদস্যরা অন্যত্র থাকছেন। বর্তমানে বাড়িটির সংস্কার কাজ চলছিল। বিএনপি দেশে লুটের রামরাজ্য কায়েম করেছিল, মন্তব্য আওয়ামী লীগ নেতার। বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মির্জা ফখরুলরা যখন বলে দেশে অর্থনৈতিকভাবে লুটপাট হচ্ছে, তখন আমার কাছে মনে হয় ভূতের মুখে রাম নাম। শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত চট্টগ্রামে করোনা রোগী ও মরদেহ পরিবহনে গাউসিয়া কমিটির কাছে অ্যাম্বুলেন্স হস্তান্তর এবং করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচির উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি তার সরকারি বাসভবন থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। ৫ আগস্টের পরও কি কঠোরতম বিধিনিষেধ না বিকল্প কিছু? করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলা বিধিনিষেধের মধ্যেই ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, তাহলে ৫ আগস্টের পর বিধিনিষেধ আর বাড়বে কিনা? এ প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ শনিবার প্রথম আলোকে বলেন, বিধিনিষেধ বাড়বে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব আছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বাড়াতে বলা হয়েছে। তাই পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিকল্প কি হতে পারে সেসব নিয়ে সরকারের মধ্যে আলোচনা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী ৩ আগস্টের মধ্যে তা জানানোর চেষ্টা করা হবে। শিল্প কারখানা খোলার সিদ্ধান্তের পর আজ শ্রমিকেরা গ্রামের বাড়ি থেকে ঢাকা সহ বিভিন্ন কলকারখানার অভিমুখে রওনা হয়েছেন। এ কারণে রাস্তায় চাপ বেড়েছে। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি স্পষ্টই ছিল। কারণ তৈরি পোশাক শিল্পের মালিকেরা বলেছিলেন, যেসব শ্রমিক ঈদে বাড়ি যাননি বা ঈদের পরপর চলে গেছেন এবং কারখানার আশেপাশে থাকেন, তাদের নিয়ে কারখানা চালু রাখা হবে। তারা বলেছেন, পরে যারা আসবেন তাদের চাকরিতে কোনো সমস্যা হবে না। ৫ আগস্টের পর পর্যায়ক্রমে তাদের আনা হবে। এক্ষেত্রে তাদের চাকরি ছাঁটাই হওয়ার কারণ নেই। ছাঁটাইয়ের অভিযোগ পেলে পুনর্বহাল করা হবে। এক্ষেত্রে শ্রমিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। এ বিষয়ে তারা সরকারের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদের পর ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে, যা আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে। এবার সরকার থেকে কঠোরতম বিধিনিষেধের কথা বলা হলেও শেষ পর্যন্ত ব্যবসায়ীদের দাবির মুখে সেটা রাখতে পারেনি। গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে জানায়, ১ আগস্ট থেকে রপ্তানিমুখী সব শিল্প ও কলকারখানা চলমান বিধিনিষেধের আওতা বহির্ভূত করা হয়েছে। এর আগে কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, খাদ্য, খাদ্যদ্রব্য উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ কলকারখানা এবং ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধ ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প এ বিধিনিষেধের আওতার বাইরে রাখার কথা জানিয়েছিল সরকার। সরকারের ঘোষণা অনুযায়ী চলমান বিধিনিষেধে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন, অভ্যন্তরীণ উড়োজাহাজ সহ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সরকারি কর্মচারীদের দাপ্তরিক কাজগুলো ভার্চুয়ালি সম্পন্ন করতে বলা হয়েছে। এছাড়া শপিং মল, মার্কেট, সব দোকানপাট, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ রয়েছে।